বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে একটা অদ্ভুত একটা ধাঁধার মতো বিষয় চোখে পড়ে। হুম। জামাতে ইসলামী আর চরমোনাইয়ের ইসলামী আন্দোলন, এই দুটো দলকেই আমরা চিনি। দুটো দলই তো ইসলামী আদর্শের কথা বলে। হ্যাঁ, বাইরে থেকে দেখলে তো তাই মনে হয়। তাদের লক্ষ্য তো জাহেরিভাবে একই, কিন্তু অদ্ভুতভাবে তারা যেন দুটো ভিন্ন গ্রহের বাসিন্দা। ঠিক। কখনো তাদের এক মঞ্চে দেখা যায় না, কোনো বড় ঐক্যও গড়ে ওঠে না। কেন? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। অবশ্যই। তো আজ আমরা এই রহস্যটা একটু সমাধান করার চেষ্টা করব। আমাদের হাতে একটা চমৎকার উৎস আছে, যার সাহায্যে আমরা এই বিভেদের দেয়ালের এক একটি ইট খুলে দেখব যে ভেতরে আসলে কি আছে। দারুণ একটা উদ্যোগ। চলুন এই গভীর অনুসন্ধানটা শুরু করা যাক। ঠিক তাই। আর এই বিভেদটাকে যদি শুধু সাধারণ রাজনৈতিক রেষারেষি ভাবা হয়, তাহলে কিন্তু বিরাট ভুল হবে। আচ্ছা। এর শিকড়টা আসলে অনেক গভীরে। আমাদের হাতে থাকা যে তথ্যসূত্র, সেটাই ধাঁধা সমাধানের জন্য আমাদের বলা যায় 4টি মূল সূত্র বা ক্লু দিচ্ছে। 4টি সূত্র, ওকে। প্রথমত, তাদের আদর্শ বা বিশ্ববিখ্যার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। দ্বিতীয়ত, নেতৃত্বের ধরন আর কর্তৃত্ব নিয়ে সংঘাত। তৃতীয়ত, মাঠের রাজনীতির কৌশলগত অমিল। আর সবশেষে, এই সবকিছুর ফলে তৈরি হওয়া একটা গভীর পারস্পরিক অনাস্থা। ওয়াও! আমার মনে হয় এই 4টি সূত্র ধরে এগোলে পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দারুণ! তাহলে প্রথম সূত্রটা দিয়েই শুরু করা যাক, আদর্শগত পার্থক্য। হ্যাঁ। আমাদের হাতে থাকা গবেষণা যা বলছে, জামায়াতে ইসলামীর পুরো ভিত্তিটাই কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদীর চিন্তাধারার উপর। একদম। তাদের মূল দর্শনটা হল, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আগে রাষ্ট্রীয় ক্ষমতাটা নিয়ন্ত্রণে আনা জরুরি। ঠিক। অর্থাৎ পরিবর্তনটা আসবে ওপর থেকে নিচে, যেটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলি। এখানে এই রাষ্ট্র ক্ষমতা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। জামায়াতের পুরো সাংগঠনিক কাঠামো, তাদের রাজনীতি, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সবকিছুই কিন্তু এই কেন্দ্রটাকে ঘিরেই তৈরি হয়েছে। তাদের ভাবনাটা হল, আগে দেশের আইনকানুন বা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী সাজাতে হবে। হ্যাঁ, ঠিক তাই। তাহলেই সমাজ এবং ব্যক্তি ধীরে ধীরে সেই পথে আসবে। তাদের ভাবনাটা অনেকটা এরকম যে, রাষ্ট্র হলো একটা জাহাজের মতো। আপনি যদি জাহাজের ক্যাপ্টেন হতে পারেন, তবেই জাহাজকে সঠিক দিকে চালাতে পারবেন। ইন্টারেস্টিং। অন্যদিকে চরমোনাই পীরের দল অর্থাৎ ইসলামী আন্দোলনের দর্শনটা কিন্তু প্রায় এর উল্টো। কিভাবে? তাদের চিন্তার গভীরে আছে তাসাউফ আর দেওবন্দি ধারার প্রভাব। তারা বিশ্বাস করে আত্মশুদ্ধি আর সমাজ সংস্কারে। তাদের কাছে পরিবর্তনটা আসবে নিচ থেকে উপরে, যেটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। একদম। এক মিনিট, এই বটম আপ অ্যাপ্রোচটাকে যদি একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যায়, মাঠের কাজে এর প্রতিফলনটা ঠিক কেমন হয়? খুব ভালো প্রশ্ন। এর মানে হল, চরমোনাইয়ের কাছে একটা সফল ওয়াজ মাহফিল, যেখানে হাজার হাজার মানুষ আত্মশুদ্ধির কথা শুনছে, সেটা হয়তো একটা বিরাট রাজনৈতিক সমাবেশের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ও আচ্ছা। কারণ তারা বিশ্বাস করে একজন মানুষের ভেতরটা যদি বদলে দেওয়া যায়, তার আত্মাকে যদি পরিশুদ্ধ করা যায়, তাহলে এমন লাখ লাখ পরিশুদ্ধ মানুষ মিলেমিশে এমনিতেই একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র তৈরি করবে। তার তাদের কাছে আসল কাজ হলো মানুষের হৃদয় পরিবর্তন করা। একদম। সরকার পরিবর্তন করাটা তাদের কাছে পরের ধাপ। তাই তাদের মূল ফোকাস থাকে ওয়াজ, সামাজিক কাজ, এই ব্যক্তিগত সংশোধনের ওপর। ওয়াও! তার তো বিষয়টা পরিষ্কার। একদল মনে করছে সিস্টেম বদলালে মানুষ বদলাবে। হ্যাঁ। আর অন্য দল ভাবছে মানুষকে বদলাতে পারলে সিস্টেম এমনিতেই বদলে যাবে। ঠিক ধরেছেন। এটা তো দুটো সম্পূর্ণ ভিন্ন অপারেটিং সিস্টেমের মতো। আর আমার ধারণা, এই ভিন্ন অপারেটিং সিস্টেম থেকেই তো দ্বিতীয় সমস্যাটার জন্ম, তাই না? কোনটা বলুন তো? নেতৃত্বের সংঘাত। এই আদর্শের পার্থক্য তাদের নেতাদের মধ্যেও তো একটা সংঘাত তৈরি করে থাকবে। একেবারে সরাসরি পয়েন্টে এসেছেন। এখানেই দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে জটিল গিটটা লেগে আছে। দেখুন, চরমোনাইয়ের নেতৃত্ব কিন্তু পুরোপুরি পীরকেন্দ্রিক। সেখানে বর্তমান পীর সাহেবের প্রতি আধ্যাত্মিক আনুগত্য, তার হাতে বাইয়াত বা শপথ গ্রহণ করা, এটাই হলো সংগঠনের মূল চালিকা শক্তি। একটা ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কর্তৃত্বের কাঠামো, যা বংশ পরম্পরায় চলে আসছে। একদম। এখানে নেতার সাথে সম্পর্কটা শুধু রাজনৈতিক নয়, আধ্যাত্মিকও। আর জামায়াতের মডেলটা তো ঠিক এর উল্টো। হ্যাঁ। তাদের একজন নির্বাচিত আমির থাকেন,
মজলিসে শুরা বা কেন্দ্রীয় কমিটি থাকে। সদস্যদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হন। পুরো ব্যাপারটা একটা আধুনিক রাজনৈতিক দলের মতো, কিছুটা কর্পোরেট স্ট্রাকচারের মতো। ঠিক তাই। আর এখানেই সেই $1 মিলিয়ন প্রশ্নটা সামনে আসে, যা আমাদের উৎস দিতে খুব স্পষ্টভাবে তোলা হয়েছে। যদি তারা ঐক্য করে, তাহলে কে কাকে অনুসরণ করবে? এক্সেলেন্ট পয়েন্ট। এবার চিন্তা করে দেখুন, একটা জোটের বৈঠকে জামায়াতের আমির এলেন ডেটা, পরিসংখ্যান আর রাজনৈতিক কৌশল নিয়ে, আর চরমনায়ের পীর সাহেব এলেন আধ্যাত্মিক নির্দেশনা আর তার লক্ষ লক্ষ মুরিদের আনুগত্যের শক্তি নিয়ে। কে কার কথা শুনবে? এটাই প্রশ্ন। জামায়াতের নির্বাচিত আমির কি পীর সাহেবের আধ্যাত্মিক নেতৃত্ব মেনে নেবেন? অথবা উল্টোটা, পীর সাহেব কি তার মুরিদদের নিয়ে জামায়াতের গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে যাবেন? দুটোই প্রায় অসম্ভব কল্পনা। তার মানে বিষয়টা দাঁড়ালো, জামায়াতের দরকার একজন দক্ষ সিইও বা প্রধান নির্বাহী, আর চরমনায়ের দরকার একজন আধ্যাত্মিক গুরু। খুব সুন্দর বলেছেন। আর এই দুই পদের মানুষকে এক ছাতার নিচে এনে জোটের নেতৃত্ব দেওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, এই যে আদর্শ আর নেতৃত্বের এত বড় পার্থক্য, এটা তাদের মাঠের রাজনীতির কৌশলকে কিভাবে প্রভাবিত করে? চলুন আমাদের তৃতীয় সূত্রটা নিয়ে কথা বলি। স্বাভাবিকভাবেই এই পার্থক্য তাদের রাজনৈতিক কৌশলকে দুই মেরুতে ঠেলে দিয়েছে। আমাদের হাতে থাকা তথ্যসূত্র বলছে, জামায়াত জোটের রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ এবং বাস্তববাদী। হ্যাঁ, বিএনপির সাথে তাদের দীর্ঘ সময় জোট করার ইতিহাস তো আছেই। ঠিক। তাদের কাছে রাজনীতি হল সম্ভবের শিল্প বা আর্ট অব দ্য পসিবল। লক্ষ্য অর্জনের জন্য তারা কৌশলগত জোট বা সমঝোতাকে রাজনীতিরই একটা অংশ হিসেবে দেখে। কিন্তু চরমনায়ের ব্যাপারে প্রায় শোনা যায় যে তারা জোটের রাজনীতিতে ঠিক আগ্রহী নয়। এটা কি আসলেই অনগ্রহ, নাকি ভালো কোনো প্রস্তাব না পাওয়ায় তারা স্বতন্ত্র থাকে? আমাদের উৎস কি এ বিষয়ে কিছু বলে? উৎস ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধু ভালো বা মন্দ প্রস্তাবের বিষয় নয়, এটা তাদের মূল দর্শনের সঙ্গে জড়িত। ও আচ্ছা। চরমনাই নিজেদের একটি আদর্শগত স্বতন্ত্র আন্দোলন হিসেবে দেখতে চায়। তাদের দৃষ্টিকোণ থেকে অন্য কোনো দলের সঙ্গে জোট করা মানেই হল আদর্শের সঙ্গে কিছুটা হলেও আপোস করা। মানে তাদের মূল লক্ষ্য যেহেতু আত্মশুদ্ধি, তাই ক্ষমতার রাজনীতির হিসাব নিকাশ তাদের কাছে মূল লক্ষ্য থেকে বিচ্যুতি মনে হতেই পারে। তারা হয়তো ভাবে অন্য দলের ভুলের দায়ভার তারা কেন নেবে। এতে তাদের যে একটা বিশুদ্ধ ভাবমূর্তি আছে, সেটা ক্ষুণ্ণ হতে পারে। এটা তো দারুণ একটা উপমা হতে পারে। ব্যাপারটা অনেকটা অ্যাপের আর অ্যান্ড্রয়েডের মতো। ইন্টারেস্টিং। কিভাবে? জামায়াত হলো অ্যান্ড্রয়েডের মতো, যারা বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ করে নিজেদের অপারেটিং সিস্টেমকে ছড়িয়ে দিতে চায়। আর চরমনাই হলো অ্যাপেলের মতো, যারা নিজেদের হার্ডওয়্যার, সফটওয়্যার সবকিছু নিজেরা নিয়ন্ত্রণ করে একটা বিশুদ্ধ ইকোসিস্টেম ধরে রাখতে চায়। চমৎকার তুলনা। একটার ব্যবহারকারী সহজে অন্যটায় যেতে পারে না। ঠিক তাই। একদল বাস্তববাদী হয়ে ক্ষমতার অংশ হতে চায়, আরেক দল আদর্শিক বিশুদ্ধতা রক্ষায় আপোষহীন থাকতে চায়। এই দুই ভিন্ন কৌশলের মধ্যে সমন্বয় করা যে কতটা কঠিন, তা তো সহজেই বোঝা যায়। আচ্ছা, এই যে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আদর্শ, নেতৃত্ব আর কৌশল, এই সবগুলো মিলেই তো চতুর্থ সূত্রটা তৈরি হয়েছে, তাই না? কোনটা? পারস্পরিক অনাস্থা। এতগুলো মৌলিক পার্থক্যের পর এটা তো একরকম অবশ্যম্ভাবী ছিল। 100 ভাগ। কয়েক দশক ধরে আলাদা পথে চলতে চলতে তাদের মধ্যে একটা গভীর নেদো বেরিয়ে বা অনাস্থা তৈরি হয়েছে। এটা এখন আর শুধু মতের পার্থক্য নয়, এটা একে অপরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলার পর্যায়ে চলে গেছে। আমাদের হাতে থাকা উপাদানটি বিশ্লেষণ করলে দেখা যায়, চরমনায়ের পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে মূল অভিযোগ হল তারা প্রয়োজনে খুব বেশি আপসকামী, ক্ষমতার জন্য আদর্শ থেকে সরে আসে, এরকম। অনেকটা সেরকমই। আর উল্টো দিকে জামায়াত চরমনাইকে কিভাবে দেখে? জামায়াতের যে সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের দৃষ্টিকোণ থেকে চরমনায়ের রাজনীতি অতিরিক্ত আবেগপ্রবণ। আবেগপ্রবণ? হ্যাঁ, তারা মনে করে চরমনায়ের সাংগঠনিক কাঠামো দুর্বল এবং আধুনিক রাজনীতির জন্য উপযুক্ত নয়। তাদের পীর মুরিদি ভিত্তিক সংগঠনকে জামায়াতের কাছে কিছুটা অগোছালো এবং আবেগনির্ভর মনে হওয়াটাই স্বাভাবিক। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা একে অপরকে যে সমালোচনা করছে, তা কিন্তু নিজেদের শক্তির জায়গা থেকেই করছে। ঠিক ধরেছেন। জামায়াতের রাজনৈতিক বাস্তববাদিতা আর কৌশল চরমনায়ের কাছে হয়ে যাচ্ছে আপস। আবার চরমনায়ের আধ্যাত্মিকতা আর গণমানুষের সাথে যে আবেগঘন সম্পর্ক, সেটা জামায়াতের কাছে মনে হচ্ছে অতিরিক্ত আবেগপ্রবণতা। বাহ, আপনি বিষয়টার একেবারে গভীরে চলে গেছেন।
এই ধারণাগুলো তাদের নিজ নিজ আদর্শেরই প্রতিফলন আর এই পারস্পরিক অনাস্থা একটা দুষ্টচক্রের মতো কাজ করে। কিভাবে? যেহেতু তারা একে অপরকে বিশ্বাস করে না, তাই তারা একসঙ্গে কাজ করতে পারে না, আর একসঙ্গে কাজ না করার ফলে তাদের মধ্যকার দূরত্ব ও অবিশ্বাস আরও বাড়তে থাকে। আমাদের উৎসটি খুব সুন্দরভাবে উপসংহার টেনেছে যে ইসলাম, কুরআন, সুন্না সবকিছু এক হওয়া সত্ত্বেও যেহেতু লক্ষ্যে পৌঁছানোর পথটা সম্পূর্ণ ভিন্ন, তাই তাদের মিলনও সম্ভব হয়নি। এটা অনেকটা এমন যে দুজন ডাক্তারের কাছে একই রোগী গিয়েছে, কিন্তু তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম জামাত আর চরমোনাইয়ের মধ্যকার এই বিরাট বিভেদের পেছনে রয়েছে 4টি প্রধান কারণ। প্রথমত, আদর্শের মৌলিক পার্থক্য, একজনের কাছে রাষ্ট্র আগে, আরেকজনের কাছে ব্যক্তি আগে। ঠিক। দ্বিতীয়ত, নেতৃত্বের ভিন্ন মডেল, একদিকে নির্বাচিত সিইও, অন্যদিকে আধ্যাত্মিক গুরু। হ্যাঁ। তৃতীয়ত, রাজনৈতিক কৌশলের অমিল, একদল বাস্তববাদী জোটের পক্ষে, অন্য দল আদর্শিক বিশুদ্ধতায় বিশ্বাসী। আর সবশেষে এই সব কিছুর ফলে তৈরি হওয়া গভীর পারস্পরিক অনাস্থার দেয়াল। বিষয়টা যে সাধারণ রাজনৈতিক শত্রুতার চেয়ে অনেক বেশি জটিল, তা আজ পরিষ্কার হল। হ্যাঁ, এবং এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে একই ধর্মগ্রন্থ আর একই মূল বিশ্বাস থেকে সম্পূর্ণ ভিন্ন দুটি সাংগঠনিক সংস্কৃতি, কর্মপন্থা এবং রাজনৈতিক বাস্তবতা তৈরি হতে পারে। এটা আমাদের শেখায় যে শুধু লক্ষ্য এক হলেই হয় না, সেই লক্ষ্যে পৌঁছানোর পথের ভিন্নতাও কতটা বিভেদ তৈরি করতে পারে। এই আলোচনা শেষে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। আমাদের উৎস খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে কেন এই দুটি দল এক হতে পারছে না, কিন্তু আমরা যদি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আচ্ছা। এই যে আদর্শ, নেতৃত্ব আর কৌশলের এত গভীর পার্থক্য, এগুলো মাথায় রেখেও যদি কোনোদিন তাদের মধ্যে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী ঐক্য স্থাপন করতে হয়, তাহলে ঠিক কিসের প্রয়োজন হবে? ইন্টারেস্টিং প্রশ্ন। কোন ধরনের যুগান্তকারী ঘটনা, কোনো ক্যারিশম্যাটিক নেতার আবির্ভাব বা কোনো চিন্তার পরিবর্তন এই বিভেদের গ্র্যান্ড ক্যানিয়নকে পার করতে পারে? এটা নিঃসন্দেহে একটি ভাবনার বিষয়।